অস্ট্রেলিয়াগামী এক্সাইটেড টাইগার স্কোয়াডেও শঙ্কা, ব্যাটিং ক্রাইসিস সামলাতে কোচ আশরাফুল ফেলেন বিশেষ টোটকা। ভারতকে আসছে বাংলাদেশ সফরে, ফরেন মিনিস্ট্রিতে তামিম ইকবাল, কাজ এগোবে গ্রিন সিগন্যাল পেলে। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। ভুটানের থিম্পুতে অপেক্ষায় হামজাদের ভাগ্যের ঘড়ি, সাফে কারা হচ্ছে প্রতিপক্ষ, হবে নয়া বাংলাদেশের হাতে খড়ি। ইউরোপ আমেরিকার পর এবার এশিয়াতেও রিজেক্টেড ইনফান্তিনো, আর্জেন্টিনা ব্রাজিল মত জানায়নি এখনো। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। রাতেই ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা। 23 বছর পর অস্ট্রেলিয়া সফর, পুরো দল যেমন রোমাঞ্চিত ঠিক একইভাবে কাজ করছে শঙ্কাও, বিশেষ করে ব্যাটারদের নিয়ে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল হয়েছেন ভিভিএস লক্সম্যানের শরণাপন্ন, শান্তদের জন্য নিয়েছেন ওই কন্ডিশনে স্টার্ক কামিন্সদের সামলানো টোটকাও। নাহিম বিন জসিমের রিপোর্ট। 2003 সালের পর 2026, মাঝখানে 23টা বছর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলতে যায়নি। 2003 সালে ক্রিকেটার হিসেবে, এবার যাচ্ছেন ব্যাটিং কোচ হিসেবে। এই যে দুইটা রোল, মানে মাঝখানের সময়টা সবকিছু মিলে আসলে আপনি কি বলবেন, বাংলাদেশের এই সফরটা আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হচ্ছে, কতটুকু কঠিন হতে যাচ্ছে? সবাই খুব এক্সাইটেড। আমি বিশ্বাস করি যে 2003 থেকে তো ডেফিনেটলি এই 23 বছরে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটটা আমরা লাস্ট 7-8 ইমপ্রুভমেন্টটা বোধহয় দেখানোর সবচেয়ে ভালো সুযোগ এবার। অবশ্যই এই ধরনের টিম ওয়ার্ল্ডে আপনি খুব কমই পাবেন এখন এই মুহূর্তে। বাংলাদেশে যেই 15 জন ক্রিকেটার আছে তাদের প্রায় 10-12 জন ক্রিকেটার আছে যারা 40, 50 প্লাস 70, 100 ম্যাচ খেলেছেন। এই ধরনের প্লেয়ারের সংখ্যা আপনি খুব কম পাবেন ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে। এই কারণে আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে, অবশ্যই আমরা ভালো করবো। কারণ আপনারা তখন খেলেছিলেন সেই গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, ব্রেট লি, এবং অনেকজনের হাত পায়ে বোধহয় ব্যথা পেয়েছিল যতটুকু গল্প আমি জানি। একটু যদি সেটা বলেন, পাশাপাশি আপনার টিপসটা কি ছিল আসলে এই বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলার জন্য? হ্যাঁ, ওই সময় সানোয়ার ভাই একটা 45-এর একটা ইনিংস খেলেছিলেন, একটা বল 46 ব্রেডলির একটা বল লেগেছিল এই জায়গাটাতে। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি যে পুরো হাত ওনার কালো হয়ে গিয়েছে, রক্তটা পুরো চারোদিকে চলে গিয়েছিল। সানোয়ার ভাইয়ের যেই করুণ পরিণতি হয়েছিল, যে অভিজ্ঞতাটা হয়েছিল ব্রেট লির বলে, এবার মিচেল স্টার কিংবা হ্যাজেলউড কিংবা পেট কামিন্সদের বলে কিন্তু শান্তদেরও সেই একই এক্সপিরিয়েন্স হতে পারে। তো ওই গতির ভয়টা কাটানোর জন্য কি কোনো ধরনের টোটকা দিয়েছেন তাদেরকে? দেখেন, আমাদের যারা বললাম না অলরেডি এক্সপিরিয়েন্স, তো আমি আশা করি যে তারা একদম ইজিলি অ্যাডজাস্ট করবে। একটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার জানতে চাই মোহাম্মদ আশরাফুল, সেটা হচ্ছে বাংলাদেশ মাত্র জিম্বাবুয়ের বিপক্ষে খুব বাজে একটা পারফর্ম করে এসেছে। সো ওই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকছে, বাংলাদেশ কেন আসলে এই ধরনের পারফরমেন্সের পর, অর্থাৎ দেশের বাইরে বাজে পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করবে? আপনার কাছে মানে কোন কারণটা মনে হয় যে এই কারণে আসলে ভালো করবে বাংলাদেশ? তো অস্ট্রেলিয়াতে আমরা প্রায় 12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যে ওয়েদার কন্ডিশন, উইকেটের সাথে বাউন্স অ্যাডজাস্টমেন্টটা, এইটা আমি মনে করি যে এই 12 দিনে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। মেকাই তো একদম নতুন ভেন্যু, সব কিছু মিলে। সো ওখানে ভালো করার টোটকাটা আসলে কি, বা এটা নিয়ে কি আসলে আপনার কোনো অ্যানালাইসিস করেছেন, বা টিমের ক্রিকেটাররা আসলে এটা সম্পর্কে আইডিয়াটা কিভাবে নিচ্ছে? আমরা যখন বুলাওয়ে থেকে হারারেতে আসলাম, একদিন ছিলাম, ইন্ডিয়া টিমও এসেছে জিম্বাবুয়ের সাথে 3টা টি20 খেলার জন্য। তো আমি লক্ষ্মণের সাথে মিট করেছিলাম, যেহেতু সে প্রচুর সাকসেসফুল একজন ব্যাটসম্যান ছিলেন ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে, যে ভালো করেছেন, অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো করেছেন, এবং মেকাতে ইন্ডিয়া এ টিমও খেলতে গিয়েছিল। ওই এক্সপিরিয়েন্সটাও তার কাছ থেকে জেনে এসেছি। প্রায় হাফ অ্যান আওয়ারের মতন তার সাথে আমি অনেক গল্প করেছি যে আসলে অস্ট্রেলিয়াতে যে আমরা ভালো করার জন্য কি কি করা প্রয়োজন, তার এক্সপিরিয়েন্সটা আসলে সে শেয়ার করেছে আমার সাথে।
তো এই বিষয়গুলো নিয়ে প্লেয়ারদের সাথে আর কি আমি অস্ট্রেলিয়াতে যখন আমরা যাব শেয়ার করব সব বিষয়গুলো। একটা জিনিসই সে বলেছে যে আমাদের যদি অস্ট্রেলিয়াতে ভালো করতে হয় আমাদের ব্যাটসম্যানদের বিশেষ করে কোন লেন্থের বলটা স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে এই জিনিসটা যত তাড়াতাড়ি আমি জানতে পারবো যে এই লেন্থের বলটা পড়লে স্টাম্পের উপর দিয়ে যায়, ওই বলটা আমি মিডল স্টাম্পের বলও কিন্তু লিফট করতে পারবো। তো এই জিনিসটা আমাদের ব্যাটসম্যানদের খুব তাড়াতাড়ি অ্যাসেস করতে হবে যে কোন বলটা পড়ে স্টাম্পের উপর দিয়ে চলে যাবে, ওই বলটা আমি খেলবো না। যাক, এই যে এক্সপিরিয়েন্সগুলো নিশ্চয়ই ক্রিকেটারদের সঙ্গে আপনি শেয়ার করবেন। আলটিমেটলি বাংলাদেশ ডারউইনে এবং ম্যাকাইতে যে দুটো টেস্ট আছে বাংলাদেশ ভালো করবে, যেটা বললেন দলটা অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং হয়তোবা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারেনি, বাট এই দলটা লম্বা সময় ধরে খেলছে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশ দল এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন কিছু করবে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। ভারত কি শেষ পর্যন্ত আসছে বাংলাদেশ সফরে? প্রশ্নটা এখন আর বিসিবির পর্যায়ে নেই, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করছে। সেখানে শীতলতা কেটে যাচ্ছে একটু একটু করে। ভারত থেকে ব্রিক্সের জন্য আসা আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীর টেবিলে। বিশ্লেষকরা বলছেন সেই ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে তার উপরে নির্ভর করবে বাংলাদেশ ভারত সিরিজের ভবিষ্যৎ। আর এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে তামিম ইকবালের বৈঠকের খবরও পাওয়া যাচ্ছে এখন। রিপোর্টে বিস্তারিত। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful. আমি আশাবাদী যে ওনারা আসবেন। সবকিছু রেডি। বিসিবি বস তামিম ইকবালকে মনে হচ্ছে বেশ আত্মবিশ্বাসীও। যেভাবে কথা এগোচ্ছে তাতে ভারতের বাংলাদেশ সফরে না আসার এবার কোনো কারণই নেই। সভাপতির এই কথা কয়েকটা ভারতীয় গণমাধ্যমও সেদিন কোটও করেছে। কিন্তু ক্রিকেটের বাইরে দুই দেশের সম্পর্ক যেখানে আটকে ছিল সেখান থেকেই শুরু হচ্ছে এই গল্পটা। বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে দেখা করেছেন। উদ্দেশ্য একটাই, সরকারি পর্যায়ে ভারতের সাথে যোগাযোগ করে ভারত বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করা। সরাসরি বললে বিসিবি একা এই সিদ্ধান্ত নিতে পারে না। তামিম নিজেই আগের দিন বলেছিলেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাকে মেনে চলতে হয় কিছু সীমারেখা, মানে বিষয়টা বিসিবির এখতিয়ারের বাইরে। দেখেন, আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং, অ্যান্ড দের ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রসড। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বর মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things. But there are certain things that are beyond my control. প্রস্তাবিত সিরিজটা ছিল 3টি করে ওয়ানডে আর টি-20-র। 2024-এ হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতায় পিছিয়ে গেছে। পরের তারিখ পড়েছিল 2025-এ। দুই বোর্ডের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল। এখন 2026-এর সেপ্টেম্বরে আসার আলো দেখা যাচ্ছে। কারণটা ক্রিকেটের চেয়ে বড়। ভারত সরকার ব্রিক্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আমন্ত্রণ পাওয়ার ব্যাপারটি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করলেও তা নিয়ে কথা বাড়াতে চায়নি। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এটাই উত্তর, আর কোনো উত্তর না। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেখা হয়েছে। কূটনৈতিক পরিবেশটা একটু নরম হচ্ছে, আর সেই সুযোগেই বিসিবি মাঠে নেমেছে। তবে এখনো অনেক কিছু অনিশ্চিত। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা আসেনি। বিসিবির এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখনো চূড়ান্ত হয়নি। ভ্যালুয়েশন হয়েছে, বোর্ডের কাছে জমা পড়েছে, কিন্তু তামিমের বোর্ডকে সরকারের চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষা করতেই হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সিরিজ হবে কিনা সেটা নির্ভর করছে ব্রিক্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদীর মুখোমুখি হওয়া না হওয়ার উপরই। ক্রিকেট এখানে অনুঘটক মাত্র, আসল সিদ্ধান্তটা কূটনৈতিক। তবে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল চাইছেন মাঠে গড়াক বাংলাদেশ ভারত সিরিজ। সবশেষ 2022 সালে বাংলাদেশ সফরে এসেছিল টিম ইন্ডিয়া। খালিদ জামিল, ৭১।
নেই কোনো ট্রাফিক লাইট, ধীর গতিতে চলা এক শহর থিম্পু। সেখানেই লেখা হবে বাংলাদেশের ফুটবলের নতুন সময়ের সবচেয়ে বড় পরীক্ষার প্রথম অধ্যায়। ভুটানের থিম্পুতে শনিবার সাফের ড্রয়ে নির্ধারিত হবে ঘরের মাঠে সাফ জয়ের পথে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। তবে এবারের সাফ শুধু আরেকটা টুর্নামেন্টই নয়, হামজা চৌধুরী সহ বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সম্ভাব্য প্রথম সাফ। নতুন সরকার, বাফুফের সক্ষমতার পরীক্ষা আর বিশ্বকাপ খেলা থমাস ডুলির সামনে 23 বছরের অপেক্ষার শেষ করার চ্যালেঞ্জ। ভুটানের থিম্পু থেকে আরো জানাচ্ছেন জুবাইর নূর। লাল, হলুদ কিংবা সবুজ, ট্রাফিকের এই তিন সংকেত থিম্পুর রাস্তায় নেই। বিশ্বের একমাত্র ট্রাফিকহীন রাজধানী থিম্পু, অথচ শনিবার এই শহরেই সবুজ সংকেত খুঁজবে লাল সবুজের ফুটবল বাংলাদেশ। নামগে হেরিটেজ থিম্পুতে 1 আগস্ট অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র, আর সেখানেই ঠিক হবে ড্রয়ের বাটি থেকে কারা হবে হামজাদের প্রতিপক্ষ। পাহাড়ের গায়ে উঠছে প্রার্থনার পতাকা, কখনো মেঘ নেমে ঢেকে দিচ্ছে পুরো উপত্যকা, কখনো বৃষ্টি ধুয়ে দিচ্ছে শহরের শান্ত রাস্তা। কিন্তু এই ধীরগতির থিম্পুতেই দ্রুত চলছে দক্ষিণ এশিয়ার ফুটবলের হিসাব। বাংলাদেশের জন্য হিসাবটা আরো বড়। 23 বছরের 2003 সালে ঘরের মাঠে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। 2 দশকের বেশি সময় ধরে কোচ বদলেছে প্রতিশ্রুতিও, কিন্তু সাফের ট্রফি আর ফিরেনি বাংলাদেশের। 2023 সালে 6 আসর পর সেমিফাইনালে ফিরেছিল লাল সবুজরা। এবার ঘরের মাঠে লক্ষ্য তাই শেষ 4 নয়, ফাইনাল পেরিয়ে শিরোপা উঁচিয়ে ধরা। আর সেই স্বপ্নেই এবার নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। নতুন সরকার, নতুন বাফুফে, নতুন কোচ, নতুন প্রবাসী শক্তি। তবে প্রশ্নটি পুরনো, শিরোপা কি ঘরে ফিরবে? এই প্রশ্নের সবচেয়ে বড় জবাব হতে পারে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। চূড়ান্ত দলে থাকলে এটিই হবে তার প্রথম সাফ। সমিত সোম, ফাহমিদুল ইসলাম কিংবা জায়ান আহমেদের মতো বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য হতে পারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক। বিদেশে বেড়ে ওঠা এতগুলো ফুটবলারকে একসঙ্গে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগে নামেনি বাংলাদেশ। তাই এত নতুন ভিড়ে সেই পুরানো ভয়কে জয় করার আশা তো দেখতেই পারে কোটি লাল সবুজ ভক্ত। তবে নামের ভার আর মাঠের প্রস্তুতি এক জিনিস নয়। থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর মাত্র 1টি ম্যাচ পেয়েছেন। সান মেরিনোর বিপক্ষে 2-1 গোলের জয়। মে মাসে ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের বেশিরভাগ স্থানীয় ফুটবলাররা দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে। নতুন কোচের পজিশন ফুটবল আর দ্রুত ট্রানজিশন এবং কালেকটিভ প্রেসিং আয়ত্ত করতে তাই সময়ের সঙ্গে দৌড়াতে হবে হামজা জামালদের। আছে আরো বড় সমীকরণ। সাফ শুরু 4 নভেম্বর, ফিফা উইন্ডো 9 নভেম্বর। ফলে প্রথম ম্যাচ থেকেই হামজা শ্রমিকদের পাওয়ার নিশ্চয়তা নির্ভর করবে ক্লাব রিলিজের ওপর। থিম্পুতে ড্র শেষ হওয়ার পর সাফ শুরুর আগে বাংলাদেশের হাতে থাকবে মাত্র 95 দিন। নতুন বাফুফের সামনে কাজ দলকে সময় দেয়া এবং পরিকল্পনাকে মাঠে নামানো। নতুন সরকারের পরীক্ষা আন্তর্জাতিক আয়োজন, স্টেডিয়াম নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায়। আর ডুলির চ্যালেঞ্জ আলোচিত নামগুলোকে একটি শিরোপাজয়ী দলে বদলে দেয়া। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে ড্রয়ের পরে এই থিম্পুতেই। কিন্তু এবারের সাফে বাংলাদেশের আসল প্রতিপক্ষ 3টি। 23 বছরের শিরোপা অপেক্ষা, ঘরের মাঠে প্রত্যাশা এবং নতুন সময়ের প্রতিশ্রুতিকে ফলে রূপ দেওয়ার চাপ। এই পাহাড়ি শহর থেকেই তাই শুরু হতে যাচ্ছে সেই কঠিন যাত্রা। জুবাইর নূর, থিম্পু, ভুটান, 71। বিশ্বকাপ মঞ্চে থাকবে না ইউরোপ, আমেরিকা, এশিয়ার কোনো দেশ। এমন হলে দেখতে কেমন? ফিফার এক প্রস্তাব নিয়ে টালমাটাল ফুটবল বিশ্ব, যে প্রস্তাবে ইউএফা, কনকাকাফের পর এশিয়ান ফুটবল কনফেডারেশন অভিমত জানিয়েছে। এই অবস্থায় কোন পথে হাঁটবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা? বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। যদি দেখেন বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ইউরোপের কোনো দেশ নেই, যদি দেখেন সেখানে উত্তর বা মধ্য আমেরিকা থেকেও কেউ খেলতে আসেনি, যদি দেখেন এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে খেলছে না, কেমন হবে সেই চিত্রটা? শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও পরিস্থিতি তেমনই দাঁড়িয়েছে।
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ করে ফিফা, আর তাদের কাছ থেকে এলো এমন এক প্রস্তাব যার প্রতি নাখোশ প্রায় সব সহযোগী সংস্থাগুলো। কি সেই প্রস্তাব? বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা চালানোর জন্য একটা সংগঠন তৈরি করা হবে, যেটার নাম দেওয়া হয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ, নারী বিশ্বকাপ ইত্যাদি টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইটস, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, লাইসেন্সিং ও অন্যান্য বাণিজ্যিক কাজের রেভিনিউ ঢুকবে এই একটা কোম্পানির অ্যাকাউন্টে, যার 20% শেয়ার বিক্রি করা হবে থার্ড পার্টির কাছে। সেই শেয়ার বিক্রির টাকা ভাগ বাটোয়ারা করে দেয়া হবে সদস্য দেশগুলোর মধ্যে। কি বেশি জটিল মনে হচ্ছে? আসুন ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনার একটা দোকান আছে যেখান থেকে প্রতি বছর ভালো লাভ হয়। আপনি সেই দোকানের 20% শেয়ার কাউকে বিক্রি করে এখনই মোটা অঙ্কের একটা টাকা আয় করে নিলেন। দোকানের মালিকানা ও সিদ্ধান্ত আপনারই থাকলো, কিন্তু ভবিষ্যতের লাভের একটা অংশ সেই বিনিয়োগকারী পাবে। ফিফা ঠিক এমনটাই করতে চাইছে। ভবিষ্যতের আয়টা এখনই করে ফেলতে চাইছে, যেটা ডিস্ট্রিবিউট করে দেয়া হবে সদস্যদের মধ্যে। পরের ফাইন্যান্সিয়াল সাইকেল 2027 থেকে 2030 সাল। এই সময়ে এক একটা দেশ আগের উন্নয়ন তহবিলের সাথে অতিরিক্ত $20 মিলিয়ন অর্থাৎ মোট $40 মিলিয়ন পর্যন্ত পেতে পারে। বাড়তি $20 মিলিয়ন আসছে ভবিষ্যৎ থেকে। কিন্তু প্রস্তাবটা প্রথমে মেনে নিতে পারেনি ইউরোপিয়ান ফুটবলের গার্ডিয়ান ইউএফা। এরপর একই পথে হেঁটেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংগঠন কনকাক্যাফ, আর সবশেষ এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসিও গান গাইছে একই সুরে, অর্থাৎ ফিফার সাথে এখন পর্যন্ত কেউ নেই। ইউএফা সরাসরি জানিয়েছে ফিফা যদি এমন প্রস্তাব বাস্তবায়ন করে, ইউরোপের 55টি দেশ বিশ্বকাপে অংশ নেবে না। এর চেয়ে কঠোর অবস্থানে থাকা কি সম্ভব? কনকাকাফ অবশ্য বয়কটের কথা জানায়নি। তারা বলেছে এই সিস্টেমের সাথে তারা একমত না। সবশেষ এশিয়ান ফুটবল কাউন্সিলের বিবৃতিতে উঠে আসে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের প্রস্তাব নিয়ে তাদের গুরুতর উদ্বেগ আছে। এখানে ফিফার মৌলিক দুর্বলতা আছে বলে মনে করে এশিয়ার দেশগুলো। হিসাব বলছে ফিফার 211টি দেশের মধ্যে এখন পর্যন্ত 143টি সদস্য দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। পরিস্থিতি যখন এমন ঘোলাটে, তখন সমাধান কি? আগামী 19 সেপ্টেম্বর ফিফার সদস্য দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই প্রস্তাবের ব্যাপারে আসলে কোন পথে থাকতে চায়। শেষ পর্যন্ত কি হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও আছে নানা রকম মত। এর মধ্যে ফিফা এক বিবৃতিতে জানায় কেউ ফুটবল বিক্রি করছে না, এমন কিছুই তারা কখনো বিবেচনা করে না। কেউ কেউ একটা প্রশ্ন অবশ্য তুলছেন, ইউএফা কি ফিফা থেকে আলাদা হয়ে যেতে পারে? ফিফার মোট 211টি সদস্য দেশ, যার মধ্যে ইউএফা থেকে আছে 55টি। তাদের প্রভাবও অনেক বেশি। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল, ইউরোপিয়ানদের দাপট দেখে সবাই অভ্যস্ত। তারাই সবচেয়ে হার্ড লাইনে। ফিফা হয়তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই ফাইন্যান্সিয়াল মডেল বাতিল করতে পারে, অথবা মূল প্রস্তাবে আসতে পারে পরিবর্তন। জিয়ান্নি ইনফান্তিনো 211 সদস্য অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রস্তাবে সায় দিতে হবে, নইলে অতিরিক্ত টাকা মিস হয়ে যাবে। মঈন হাসান, 71। ফিফার ছুরিকাচির নিচে আর্জেন্টিনা। মেসির দল ভেবেছিল লাস মালভিনাসের পোস্টার নিয়ে মাঠের রাজনৈতিক বার্তা দিয়ে বেঁচে যাবে, কিন্তু তা আর হচ্ছে না। এবার ফিফার আতশ কাচের নিচে আলবি সেলেস্তেরা ফকল্যান্ড যুদ্ধের প্রতিবাদ হিসেবে মাঠে পোস্টার নিয়ে ঢোকায় মোট অঙ্কের আর্থিক জরিমানা সহ ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উপর আসতে পারে শাস্তির খড়গ। এর মধ্যে আবার ফাইনালে ফুটবলারদের হাতাহাতির ঘটনায় আরও বড় শাস্তি পেতে পারে অভিযুক্ত খেলোয়াড়রা। আর্জেন্টিনার জন্য কি অপেক্ষা করছে আসলে? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। লাস মালভিনাস সন আর্জেন্টিনাস। লাস মালভিনাস আমাদের, লাস মালভিনাস আর্জেন্টিনার। এই একটা ছবি যে কত কথা বলে। 4 শব্দের একটা পোস্টার, সাদার উপর কালোর এই 4 শব্দের পোস্টারটার দিকে তাকিয়ে পুরো দুনিয়া ক্যামেরার লেন্স তাক করে আছে ওদের হাতে ওই একটা পোস্টারের দিকে। এটাকে শুধুই জয় উদযাপনের ভিন্ন কৌশল, নাকি অস্তিত্বের জানান দেয়া? ব্রিটিশদের অহংকার চূর্ণ করার মোক্ষম জবাব, নাকি অধিকার আদায়ের জন্য সংহতি প্রকাশ? উত্তরটা এখন সবারই জানা, কিন্তু ওই অধিকার আদায়ের লড়াই করতে গিয়েই যে বিশ্ব দরবারের নায়ক থেকে এখন খলনায়ক লিওনেল মেসির আর্জেন্টিনা। এক
ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধের মঞ্চে আর্জেন্টিনার ইতিহাসে যা ঘটেনি তাই এবার ঘটতে চলেছে। মাঠে ছিল ফুটবলের যুদ্ধ, আর ম্যাচ শেষে শুরু হয়েছে আইনের লড়াই। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেই শুরু বিপত্তি। জয়ের উল্লাস ছাপিয়ে এখন আলোচনায় ফিফার তদন্ত। ফিফার ডিসিপ্লিনারি কমিটির টেবিলে এখন আর্জেন্টিনার শাস্তির ফাইল। অভিযোগটা আসলে কি ছিল? ফিফার চোখে এটা আর শুধু উদযাপন নয়, বরং মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ। আর তাই শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। কারণ ফিফার 13 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, ফুটবল মাঠে কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক বার্তা দেওয়ার জায়গা নেই। কিন্তু নিয়ম তো ভেঙে ফেলেছে আর্জেন্টিনা। কোন ধরনের শাস্তি অপেক্ষা করছে বিশ্বকাপ জয়ী দলটার জন্য? আর্জেন্টিনা আসলে নিষেধাজ্ঞায় কি পড়তে পারে? তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রথমেই আসতে পারে অফিসিয়াল ওয়ার্নিং, এরপর গুনতে হতে পারে $15,000-এরও বেশি আর্থিক জরিমানা। আর যদি ফিফা মনে করে খেলোয়াড়রা ইচ্ছাকৃত সেই বার্তা প্রচার করেছেন, তাহলে ব্যক্তিগত শাস্তির পথও রয়েছে খোলা। যদিও ম্যাচ নিষেধাজ্ঞা বিরল, তবু জিরো টলারেন্স পলিসিতে অনড় ফিফা। এমন ঘটনা অবশ্য নতুন নয়। ইউরোতে জিব্রাল্টার ইজ স্প্যানিশ স্লোগান দিয়ে শাস্তি পেয়েছিলেন স্পেনের আলভারো মোরাতা ও রদ্রি। 2018 বিশ্বকাপে রাজনৈতিক প্রতীকী উদযাপনের জন্য জরিমানা হয়েছিল সুইজারল্যান্ডের গ্রানিট জাকা ও শাকিরির। কিন্তু বিশ্বকাপ জয়ী দলটা তো আর এমন অবস্থায় হাত গুটিয়ে বসে থাকবে না। তাই এখন বল আর্জেন্টিনার কোর্টে। এএফএ বলছে পুরো ঘটনাই ছিল সমর্থকদের স্বতঃস্ফূর্ত আবেগ, খেলোয়াড়দের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই ছিল না এখানে। সেই যুক্তি দিয়ে ফিফার সঙ্গে লড়বে তারা। কিন্তু আর্জেন্টিনার এই ব্যাখ্যা কি ফিফার আতশ কাঁচের নিচে ধোপে টিকবে? কেননা আরও বড় অপরাধ করে বসে আছে মেসির সতীর্থরা। স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে এখন ফিফার শাস্তির ছুরি কাঁচির নিচে লেয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, সহকারী কোচ রবার্তো আলায়ারা। তাজিন খন্দকার, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।